আমি ভেবেছিলাম রহস্যময় ওই জায়গাটা তোমার আগ্রহ জাগাবে, হেসে বললেন লেফটেন্যান্ট ব্রুফেন। ভেবেছিলাম ইতিমধ্যে আদালতে গিয়ে হেনরি মর্গানের উইলটাও পড়ে আসবে তোমরা। যেতে পারিনি, কিশোর বলল। তার কারণ এস্টেটের মধ্যেই যত্নটা এখন শেষ করতে পারিনি। আপনি কি উইলটা পড়েছেন? না, ওটা দেখার সময় হয়ে ওঠেনি। তাহলে চলুন না কাল একসঙ্গে গিয়েই দেখি, কিশোর বলল। ওকে অবাক করে দিয়ে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন অফিসার। পরদিন সকাল 10টায় কোর্ট হাউসে ওদেরকে উপস্থিত থাকতে বললেন। ওখানে দেখা করবেন। সময় মতো হাজির হলো কিশোর। ওকে কোর্ট হাউসের ভিতরে একটা বড় ঘরে নিয়ে গেলেন লেফটেন্যান্ট ব্রুফেন। উইলটা বের করে এনে কিশোরকে নিয়ে পড়তে বসলেন। মিসেস কুপারের মুখে যা যা শুনেছে উইলে অবিকল তাই লেখা আছে। উইলের একমাত্র নির্বাহক নিযুক্ত করা হয়েছে উইলিয়াম জোন্সকে। পুরো মর্গান এস্টেটটা আইরিন ভার্নন ওরফে করিনা টিমসনকে উইলের মাধ্যমে দান করে গেছেন হেনরি মর্গান। তার মৃত্যুর পর 5 বছর পর্যন্ত এই দানপত্র কুরির জন্য কার্যকর থাকবে। এর মধ্যে করিনা টিমন্স এস্টেটের দখল না নিতে পারলে চলে যাবে ওটা কাউন্টির দখলে, যেখানে ওরা পার্ক নির্মাণ করতে পারবে। উইলের একটা বাক্য দৃষ্টি আকর্ষণ করল কিশোরের। আমার বিশ্বাস এবং আশা এই যে করিনা টিমন্স এখনো বেঁচে রয়েছে, আর নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে এসে আমার সম্পত্তির দখলদারিত্ব গ্রহণ করবে। আমি আরও বিশ্বাস করি বিশেষ উপায়ে নিজের পরিচয় প্রমাণে ব্যর্থ হবে না সে। আমার সম্পত্তির দায়িত্ব গ্রহণ করে কপট লোকের হাত থেকে রক্ষা করবে। এর মানে কি? লেখাটার প্রতি লেফটেন্যান্ট ব্রুফেনের দৃষ্টি আকর্ষণ করল কিশোর। অফিসারও অবাক হলেন, বললেন বুঝতে পারছি না। কয়েকবার করে উইলটা পড়ল দুজনে, কিন্তু কোনো সূত্রই পেল না কিশোর, যার মাধ্যমে বুঝতে পারে কোন বিশেষ উপায়ে করিনা টিমন্স তার পরিচয় প্রতিষ্ঠিত করবেন। মিসেস কুপার হয়তো এ ব্যাপারে কিছু জানতে পারবেন। লেফটেন্যান্ট ব্রুফেনকে বলতে তিনিও কিশোরের সঙ্গে একমত হয়ে ওকে গাড়িতে করে নিয়ে চললেন কুপারদের কটেজে। মলিন বারান্দায় বসে থাকতে দেখা গেল ভীষণ অসুস্থ মহিলাটিকে। চেহারা ফ্যাকাশে। টিনার একটা ছেঁড়া কাপড় সেলাই করার চেষ্টা করছেন তিনি। এতটাই অসুস্থ, সামান্য সেলাই করতে গিয়েও হিমশিম খাচ্ছেন। গুড মর্নিং, ক্লান্ত কণ্ঠে স্বাগত জানালেন আগন্তুকদের। উদ্বিগ্ন ভঙ্গিতে তাকিয়ে আছেন পুলিশ অফিসারের দিকে। জিজ্ঞেস করলেন, টিনা কি আবার কোনো অঘটন ঘটিয়েছে? না না, বরং আপনার ছোট্ট মেয়েটি যা করেছে তার জন্য আমরা খুব খুশি। আমরা এসেছি আপনার বোনের ব্যাপারে কয়েকটা কথা জিজ্ঞেস করতে। মেয়ে আর কিছু করেনি শুনে অনেকটা স্বস্তি বোধ করলেন মিসেস। কিন্তু কোরির সম্পর্কে যা যা জানি সব তো আপনাদেরকে বলেছি। ওকে খুঁজে পাওয়ার আশা বহুকাল আগেই ছেড়ে দিয়েছি আমি। তবে আপনি কি বলতে চাচ্ছেন? আপনার বোন জীবিত নেই? মোলায়েম স্বরে জিজ্ঞেস করল কিশোর। না, কোরি নিশ্চয়ই বেঁচে আছে, বেশ জোর দিয়েই বললেন মিসেস কুপার। মরে গেলে কোনো না কোনোভাবে সেটা আমার কানে আসতো। তাহলে আপনার বোনের সম্পর্কে একটু বলুন, অনুরোধের সুরে বললেন লেফটেন্যান্ট ব্রুফেন। তিনি কি আপনার ছোট? না, 7 বছরের বড়। খুব ছোটবেলায় আমাদের বাবা মা মারা যান। তারপর দূর সম্পর্কের এক খালার বাড়িতে থাকতে যাই আমরা। তিনি খুব কড়া স্বভাবের মানুষ ছিলেন। আন্ট জোয়ালিনের ব্যবহারে আমি কিছু মনে করতাম না, তবে করি তার ধমক ধমক একেবারে পছন্দ করতো না। ভীষণ রেগে যেত, গোপনে নাচ শিখত। আর সেটা জেনে গিয়ে আন্ট জোয়ালিন যখন ওকে শাস্তি দিলেন, বাড়ি থেকে বেরিয়ে গেল। বেশ কয়েক বছর এখানে ওখানে নাচ দেখিয়ে বেড়ালো করি। যেখানেই সুযোগ পেত সেখানেই দেখাতো। বাকি সময় লেখাপড়া করত। এ সময় নিজের নাম বদলে আইরিন ভার্নন রাখল। সাংঘাতিক পরিশ্রম করত। বিখ্যাত হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। বিখ্যাত হওয়ার পর আপনার সঙ্গে দেখা হতো? জিজ্ঞেস করলেন লেফটেন্যান্ট ব্রুফেন। মাঝে সাঝে, তবে প্রতি সপ্তাহে নিয়মিত একটা করে চিঠি লিখতে কখনোই ভুল করতো না ও। হেনরি মর্গানের সঙ্গে এঙ্গেজমেন্ট করেছে এটা শুনে যে আমি কি খুশি হয়েছিলাম। তবে এঙ্গেজমেন্টের খবরটা আমি গোপন রেখেছিলাম, কাউকে বলিনি। আপনার বোন কেন নিরুদ্দেশ হলেন আপনি নিশ্চয়ই জানেন না? জিজ্ঞেস করল কিশোর। বিশ্রাম নিতে, এটুকুই জানি। নিজের পরিকল্পনার কথা কখনো কাউকে জানাতো না করি।
কেমন মোলায়েম আর স্বপ্নময় হয়ে উঠল মিসেস কুপারের কণ্ঠ। মিস কুরি আর হেনরি মর্গানের মাঝে এমন কিছু ঘটেনি তো? এই যেমন ঝগড়া টগড়া, যে কারণে নিরুদ্দেশ হয়ে গেছেন আপনার বোন? হতে পারে? মাথা নাড়লেন মিসেস কুপার। উহুঁ, এই ধরনের কোনো ঘটনার ইঙ্গিত দেয়নি কখনো করি। ও সুন্দরী ছিল, বুদ্ধিমতী, আর হেনরি সুদর্শন, ধনী এবং নরম মনের মানুষ। পরস্পরকে খুব পছন্দ করতো ওরা। না, ঝগড়া করে করে নিরুদ্দেশ হয়েছে এটা মনে হয় না আমার। আসল কথাটাই জিজ্ঞেস করা হয়নি এখনো, যে কারণে এসেছে ওরা। এতক্ষণে মনে পড়ল কিশোরের। উইলে লেখা বিচিত্র কথাটার উল্লেখ করে কিছু জানেন কিনা মিসেস কুপার, এটা জানতে চাইল। উইলটা আমি পড়েছি, আমারও অবাক লেগেছে, মিসেস কুপার বললেন। রহস্যময় বাক্যটার মানে বুঝতে পারিনি, তবে আমার ধারণা কিছু একটা গোপন রাখতে চেয়েছে ওরা দুজনে। সেই গোপন বিষয়টা উইলিয়াম জোন্স জানে না তো? কিশোরের প্রশ্ন। মুখ কালো হয়ে গেল মিসেস কুপারের। প্লিজ, ওই দুষ্টু লোকটার কথা মুখেও এনো না। তীক্ষ্ণ হয়ে গেল তার কণ্ঠ। ওর কথা শুনতে চাই না আমি। আপনি ওকে অপছন্দ করেন? আমি ওকে ঘৃণা করি। এতগুলো বছর ধরে কুড়িকে খোঁজার ভান করেছে শুধু লোকটা, কাজের কাজ করেনি। ভান? তাছাড়া আর কি? আমি প্রমাণ করতে পারবো না, তবে আমি শিওর লোকটা অসৎ। প্রথম দিকে ধারণা দেওয়ার চেষ্টা করেছিল কুড়ি মারা গেছে, ঠিকমতো খোঁজেনি, আর এখন তো খুঁজে বের করার কোনো চেষ্টাই নেই ওর মধ্যে। হঠাৎ চেয়ারে এলিয়ে পড়লেন মিসেস কুপার। পড়েই যেতেন। লাফ দিয়ে তাকে ধরে ফেলল কিশোর ও লেফটেন্যান্ট ব্রুফেন। পানি, কিশোরকে বললেন অফিসার। মানসিক চাপ সইতে না পেরে বেহুশ হয়ে গেছেন, জলদি পানি নিয়ে এসো। রান্নাঘরে ছুটল কিশোর, এক গ্লাস পানি নিয়ে ফিরে এলো। মিসেস কুপারকে বারান্দার মেঝেতে শুইয়ে দিয়ে প্রথমে নাড়ি দেখলেন মিসেস ব্রুফেন। তারপর পকেট থেকে একটা ফার্স্ট এইড কিট বের করে সেটা থেকে একটা ট্যাবলেট বের করলেন। হাতের তালুতে নিয়ে আঙুল দিয়ে চেপে গুঁড়ো করে মিসেস কুপারের নাকের কাছে ধরলেন। একটু পরে নড়ে উঠলেন তিনি। পানির গ্লাসটা বাড়িয়ে দেওয়া হলো তার দিকে। ধরে ধরে লিভিং রুমের কাউচে এনে তাকে বসিয়ে দেওয়ার পর বললেন, দেখুন তো কি কাণ্ড, এভাবে বেহুশ হয়ে গেলাম। থাক, চুপ করে থাকুন, এখন আর কথা বলার দরকার নেই, কিশোর বলল। না না, আমি ঠিক আছি এখন, মিসেস কুপার বললেন। কথাগুলো বলেই ফেলা দরকার। আমার বোনকে খুঁজে বের করার কি কোনো উপায় নেই? বিষণ্ণ কণ্ঠে বললেন তিনি। সময় তো ফুরিয়ে যাচ্ছে, আর 3 সপ্তাহের মধ্যেই কাউন্টির হাতে চলে যাবে এস্টেটটা। নিজেকে নিয়ে ভাবছি না, কিন্তু টিনার জীবন সবেমাত্র শুরু। অনেক কিছু দরকার ওর, যা একমাত্র করি ওকে দিতে পারবে। কোনো না কোনো সূত্র তো নিশ্চয়ই আছে, চিন্তিত ভঙ্গিতে বলল কিশোর। ভালো মতো চেষ্টা করলে নিশ্চয়ই তাকে খুঁজে বের করা যাবে। হ্যাঁ, আমারও তাই মনে হয়, মিসেস কুপার বললেন। যদি কেউ আন্তরিকভাবে চেষ্টা করে। তুমি তুমি কি একবার চেষ্টা করে দেখতে পারো না কিশোর? আমি? কিন্তু কাজটা আমার জন্য অনেক বড়। না, মোটেও বড় নয়, অনুরোধের সুরে বললেন মিসেস কুপার। তোমার কথা অনেক শুনেছি আমি। পুলিশ যে রহস্যের কিনারা করতে পারেনি, তুমি আর তোমার 2 সহকারী মিলে সেগুলোর সমাধান করে দিয়েছ। যদি কেউ আমার বোনকে খুঁজে বের করতে পারে, তো তোমরাই পারবে। কি বলবো বুঝতে পারছি না। ইতস্তত করে লেফটেন্যান্ট ব্রুফেনের দিকে তাকালো কিশোর। মিটিমিটি হাসছেন অফিসার। ভুরু নাচিয়ে বললেন, হ্যাঁ বলে দিচ্ছ না কেন? আমি তো শুরু থেকেই জানি এই কেসটা তোমার জন্য। তাড়াতাড়ি করতে পারলে হয়তো সময় মতো করিকে খুঁজে বের করতে পারবে, মর্গান ক্যাসেলটাকে বাঁচাতে পারবে তুমি। হারানো বোনকে খুঁজে বের করার যথাসাধ্য চেষ্টা করবে। মিসেস কুপারকে কথা দিল কিশোর। তবে সত্যিই সময় মতো করিকে হাজির করে মর্গান ক্যাসেলকে বাঁচাতে পারবে কিনা নিশ্চিত নয় ও। আপনার বোনের কোনো ছবি আছে, দেখাতে পারবেন? জিজ্ঞেস করল কিশোর। অনেক ভালো ভালো ছবি আছে, আগ্রহের সঙ্গে জবাব দিলেন মিসেস কুপার। ওই টেবিলের ড্রয়ারে রেখেছি। নিজেই বের করে আনলো কিশোর। 6টা ছবি, কয়েক বছর আগেকার। করিনা টিমন্স তখন জনপ্রিয়তার তুঙ্গে। কয়েকটাতে তার নাম লেখা রয়েছে।
নিখুঁত ফিগার, সুন্দর কালো চোখ, দৃঢ়বদ্ধ চোয়াল আর খাড়া নাক। এত বছরে নিশ্চয় অনেক বদলে গেছে ও, মিসেস কুপার বললেন। মনে হচ্ছে এই তো সেদিনের ঘটনা। মাঝখানে যে 10টা বছর পার হয়ে গেছে এটা ভাবাই যায় না। আপনার বোন তো খুব সুন্দরী, কিশোর বলল। টিনা দেখতে অনেকটা খালার মতো। হ্যাঁ, ঠিকই বলেছ। স্বভাবটা অনেকটা খালার মতোই, প্রাণবন্ত, চঞ্চল, জবাব দিলেন মিসেস কুপার। এই বয়সেই ভালো অভিনেত্রী। কোনো একদিন হয়তো। স্বপ্ন ভরা দৃষ্টিতে এমন করে শূন্যের দিকে তাকিয়ে রইলেন মহিলা। শঙ্কিত হলো কিশোর, আবার না বেহুশ হয়ে যান। তবে এবার নিজেকে সামলে রাখতে পারলেন তিনি। প্রসঙ্গটা উত্তেজিত করে তোলে মিসেস কুপারকে। এটা বুঝতে পেরে কিশোরের মতো লেফটেন্যান্ট ব্রুফেনও শঙ্কিত হলেন। বললেন, আচ্ছা এবার ওঠা যাক। চিন্তা করবেন না, মিসেস কুপারকে বলল কিশোর। আমি যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত শুরু করব। লেফটেন্যান্ট ব্রুফেনের গাড়ির কাছে এসে কিশোর বলল, ও আর গাড়িতে করে যাবে না, হাঁটবে। এই জটিল রহস্যটার কিনারা কিভাবে করা যায় হাঁটতে হাঁটতে ভাববে। ওকে গুড লাক জানিয়ে গাড়িতে চড়লেন অফিসার। কোনো সাহায্যের দরকার হলে ফোন করো বলে গাড়ি চালিয়ে চলে গেলেন তিনি। রাস্তা ধরে হেঁটে চলল কিশোর। স্কুল থেকে লাঞ্চ খেতে বাড়ি যাচ্ছে অনেক ছেলে মেয়ে। কেউ কেউ পাশ কাটানোর সময় ওর দিকে তাকিয়ে হাসলো, তবে বেশিরভাগই গম্ভীর মুখে রুক্ষ দৃষ্টিতে তাকালো। কতগুলো বাজে অমিশুক ছেলে মেয়ে ওর পড়শি। টিনার কথা ভেবে খারাপ লাগলো কিশোরের। এখানে তো ভালো থাকাটাই কঠিন। এ সময় টিনাকে চোখে পড়ল ওর। একটা খালি জায়গায় খেলছে, ওর চেয়ে কয়েক বছরের বড় একটা ছেলের সঙ্গে। ওদের সঙ্গী হয়েছে রাস্তার একটা কুকুর। বল ছুড়ে দিয়ে কুকুরটাকে তুলে আনতে বলছে। ছেলেটাকে চেনা চেনা লাগছে, ভাবছে কিশোর, কোথায় দেখেছি ওকে। হঠাৎ লাঠি দিয়ে কুকুরটাকে ধা করে এক বাড়ি মারল ছেলেটা। চেঁচিয়ে উঠল টিনা, শয়তান কুত্তা! ছেলেটা চেঁচাচ্ছে, আমার বল কামড়াচ্ছিস, আজ তোকে মেরেই ফেলবো। দাঁড়িয়ে গেল কিশোর, ধমক দিয়ে বলল, এই থামো, কুকুরটাকে ওভাবে মারছো কেন? ও তো তোমার বল নষ্ট করেনি, খেলতে চাইছে। ময়লা কাপড় পরা নোংরা হয়ে থাকা ছেলেটা কঠিন দৃষ্টিতে তাকালো কিশোরের দিকে। এটা তোমার কুকুর? না। তাহলে তুমি নাক গলাচ্ছ কেন? আমার যত ইচ্ছে মারবো, যখন খুশি, তোমার কি? কড়া জবাব দিতে যাচ্ছিল কিশোর, তবে তার আর প্রয়োজন হলো না। বলটা মুখ থেকে ফেলে চোরের মতো সরে পড়ল কুকুরটা। বল তুলে নিয়ে আর একবার কিশোরের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে ছেলেটাও চলে গেল। টিনার হাত ধরে নিয়ে চলল কিশোর। কোমল স্বরে কথা বলতে লাগলো, ওকে বোঝানোর চেষ্টা করলো এরকম বাজে ছেলেদের সঙ্গে খেলা ঠিক নয়, বরং ওর বয়সী একটা ভালো স্বভাবের মেয়েকে খেলার সাথী হিসেবে জোগাড় করা উচিত। ভালো মেয়ে আর পাবো কোথায়? এখানে আমার কাছাকাছি পড়শি বলতে একমাত্র টমি আছে। টিনা জবাব দিল। খুশি মনে কিশোরের সঙ্গে নাচতে নাচতে চলেছে। মাঝে মাঝে প্রচণ্ড নিষ্ঠুর হয়ে ওঠে। আজ যেমন কুকুরটাকে মারল, এই সব সময় ওকে আমার ভয় লাগে। সব সময় ভালো না লাগলেও ওর সঙ্গে খেলতে হয়, আর কি করব। তবে নানা রকম নতুন নতুন খেলা আবিষ্কার করতে পারে ও, সেগুলো ভালো লাগে। মাথাটা বুকের উপর ঝুলে পড়ল টিনার। বাড়িতে ভালো খাবার নেই, যা আছে রোজ রোজ সেসব খেতে ইচ্ছা করে না। টিনাকে নিয়ে একটা দোকানে ঢুকলো কিশোর। কয়েকটা স্যান্ডউইচ আর বড় এক বোতল দুধ কিনে মেয়েটার হাতে দিয়ে বলল, বাড়ি নিয়ে খাও, মাকেও দিও। থ্যাংক ইউ কিশোর ভাই। হাসিতে উজ্জ্বল হলো টিনার মুখ। তুমি যখন চাও না, আর আমি টমের সঙ্গে মিশবো না। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। আমার খালাকে খুঁজে বের করে দাও প্লিজ। দেব। আরেক দিকে তাকিয়ে জবাব দিল কিশোর। টিনাকে যতক্ষণ দেখা গেল বারবার দুজনে ঘুরে একে অন্যের দিকে হাত নাড়তে থাকলো ওরা। কিশোর বুঝল টিনা ওকে ভীষণ পছন্দ করেছে। ছোট্ট মেয়েটা বন্ধু হয়ে গেছে তার। ঝিনুক বুড়োর বাড়ি এখান থেকে বেশি দূরে নয়, ভাবছে কিশোর। গিয়ে ওকে জিজ্ঞেস করে দেখা যাক ওদের বোটকে যে লোকটা গুঁতো মেরেছে তার খোঁজ পাওয়া গেছে কিনা। ঘুরে মূল রাস্তা থেকে আর একটা সরু রাস্তায় নামলো। একটু পরেই পৌঁছে গেল হ্যামিল্টনের বাড়িতে।
বুড়ো নাবিক নদীর কিনারে ডাঙায় নেমে ওর দাঁড়বাওয়া ছোট নৌকাটা মেরামত করছে। কিশোরকে দেখে হাসিতে ঝলমল করে উঠল ওর মুখ। আরে কিশোর পাশা যে, এসো এসো। আমিও ভাবছিলাম তোমার কথা, তুমি যে আসবে আমি জানতাম, তবে যে জন্য তুমি এসেছো সে খবর তো নেই আমার কাছে। ওই বোটটার কথা বলছেন তো? হ্যাঁ, ওই বোটটা আমি তন্ন তন্ন করে খুঁজেছি, হতাশ ভঙ্গিতে বলল বুড়ো। যেটিতে কোথাও দেখলাম না। খালের ভিতরে দেখেছেন? জিজ্ঞেস করলো কিশোর। বুড়ো জানালো, ওখানে যাওয়ার সময় পাইনি, ভাবছি আজ বিকেলেই যাব একবার, ঝিনুক তুলব, সেই সাথে বোটটাও খুঁজব। আমার সঙ্গে যাবে? যদি চাও তো মর্গান ফ্যাক্টরিটাও দেখে নিয়ে আসতে পারবো তোমাকে। বিকেলবেলা মুসাকে নিয়ে হ্যামের বাড়িতে হাজির হলো কিশোর। ইতিমধ্যে নৌকাটা মেরামত করে ফেলেছে বুড়ো। দুজনকে তুলে নিয়ে নদীর উজানের দিকে চলল। কিছু দূর গিয়ে মোড় নিয়ে খালে ঢুকলো। জায়গাটা খুবই নীরব, মাঝে সাঝে এক আধটা পাখির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। বুড়ো দাঁড় বাইছে, আর দুই তীরে তীক্ষ্ণ নজর রেখে চলেছে কিশোর ও মুসা। খালের পাড়ের কোনো খাড়েই বাদ দিচ্ছে না ওরা। লুকানো বোট চোখে পড়ার আশায় তাকাচ্ছে। বুড়োও দেখছে, কিন্তু কোনো বোটই চোখে পড়ল না। গত কয়েক হপ্তার মধ্যে যে কেউ এখানে বোট নিয়ে এসেছিল তার কোনো চিহ্ন নেই। না, এখানেও নেই বোটটা। প্রায় সিকি মাইল পথ আসার পর বুড়ো বলল, বোতাম কারখানার কাছে চলে এসেছি, এখানেই থামবো। নৌকা ভেড়াতে গিয়ে অগভীর পানিতে একটা ঝিনুকের ক্ষেত চোখে পড়ল ওর। নিজের বোনা এক জালের ব্যাগ কিশোরের হাতে দিয়ে পানিতে নামলো। নৌকার কিনারে পানির ওপর ব্যাগের দুই কোণা ধরে ঝুলিয়ে রাখলো কিশোর ও মুসা। ঝিনুক তুলে তুলে সেটার ভিতর ছুঁড়ে ফেলতে লাগলো বুড়ো। কোনো কোনোটা ব্যাগের বাইরে পানিতে পড়ে যাচ্ছে, কোনোটা পড়ছে নৌকায়। সেগুলো আবার তুলে নিয়ে ব্যাগে রাখছে কিশোর ও মুসা। ঝিনুক তোলার সময় সারাক্ষণ সেই একই গান বারবার গেয়ে চলেছে বুড়ো। ক্লামস বাই দ্য বুশেল, ক্লামস বাই দ্য লট, ক্লামস ফর দ্য ক্যাটেল, ক্লামস ফর দ্য পট। ব্যাগ ভরে গেছে, কিশোর বলল। শেষে একটা ঝিনুক তুলে নিয়ে ছুড়ে দিল বুড়ো। ব্যাগের বাইরে পড়তে যাচ্ছিল, ওটা লুফে নিল মোসা। অন্যরকম লাগাই পরীক্ষা করে দেখলো। আঙুলের দিকে চোখ পড়তে থমকে গেল। লাল রং লেগে গেছে আঙুলে, রক্তের রঙের মতো। হাত কেটে ফেললো নাকি? না, কাটেনি তো। এই লাল রং এলো কোথা থেকে? কিশোরকে দেখালো। কিশোর, দেখো রং। পানিতে ঝপাত ঝপাত করে হেঁটে এসে নৌকার কাছে দাঁড়ালো বুড়ো। কিশোরের হাতের রং দেখে সেও অবাক হলো। ওই লাল রং এক ধরনের রঞ্জক, ওলেক জাতের ঝিনুক থেকে বেরোয়। তার মানে এই ঝিনুকটা ওলেক। পেঁচানো খোলাওয়ালা ছোট্ট প্রাণীটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কিশোর। হ্যাঁ, বুঝিয়ে বলল বুড়ো। খোলা থেকে নয়, খোলার ভিতরের প্রাণীটা ওই রঞ্জক তৈরি করে। এগুলো আসল রঞ্জকের মতো। ক্ষুদ্র একটা প্রাণীর এই অসামান্য ক্ষমতা অভিভূত করেছে কিশোরকে। আসল তো বটেই, আর খুবই উন্নত মানের। বহু আগে থেকেই ওলেকের রঞ্জক রং করার কাজে ব্যবহার করত মানুষ। নানা জাতের ওলেক আছে, রঞ্জকের মানও বিভিন্ন রকম। সবচেয়ে ভালো রঞ্জক তৈরি করে পুরপুরা জাতের ঝিনুক, ডগ ওলেক বলে ওদের। এগুলো খেতেও খুব ভালো। তাই নাকি? আগ্রহী হয়ে উঠল মুসা। পানিতে হাত চুবিয়ে ঘষে রং তোলার চেষ্টা করলো। উঠছে না। ওঠে না কেন? উঠবে, কিন্তু সময় লাগবে, বুড়ো বলল। আচ্ছা, এইগুলো দিয়ে রং বানায় কি করে, জানতে চাইল কিশোর। প্রথমে খোসা ভেঙে ভিতরের প্রাণীটাকে বের করে, তারপর লবণ পানিতে ভিজিয়ে রাখে কয়েকদিন। তারপর সীসার পাত্রে জাল দিলে হালকা সবুজ রং বেরোয়। সবুজ? ভুরু কুচকাল কিশোর। হ্যাঁ, মজার ব্যাপারটা হলো ঝিনুক ভেজানো তরল পদার্থের রং সবুজ হলেও তাতে ভেড়ার পশম চুবালে সেটা লাল হয়ে যায়, আর ওটা সহজে ওঠে না। এখন তো কারখানায় রাসায়নিক পদার্থ দিয়ে রঞ্জক বানায়, তাই না? মুসার প্রশ্ন। নাকি ওলেক ঝিনুক দিয়ে এখনো ব্যবহার করে মানুষ? না, অনেক দিন আগেই এই ঝিনুক দিয়ে রঞ্জক বানানোর কারখানা বন্ধ হয়ে গেছে। এখন মানুষ বেড়েছে, চাহিদা বেড়েছে, পাবে কোথায় এত ঝিনুক?
তাছাড়া অতিরিক্ত মেরে মেরে সাফ করে ফেলেছে মানুষ। এখন আমি যা পাচ্ছি আর কিছুদিন পর হয়তো তাও পাওয়া যাবে না। ঝিনুক তোলা শেষ, নৌকায় উঠল বুড়ো, আবার দাঁড় বেয়ে চলল। খালের বাঁক ঘুরে অন্য পাশে আসতে তীর থেকে কিছুটা দূরে সাদা রঙের একটা বড় ভবন চোখে পড়ল। তীরের কাছে পুরু হয়ে বিছিয়ে রয়েছে ঝিনুক আর ঝিনুকের খোসা। ওইটাই মর্গানদের বোতাম কারখানা। বাড়িটা দেখিয়ে বলল বুড়ো, বহুদিন পর এলাম। কৌতূহলী চোখে ইটের তৈরি ভবনটার দিকে তাকিয়ে আছে কিশোর। অযত্ন অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে। টালির ছাদ ছেয়ে গেছে দেয়াল বেয়ে ওঠা বনলতায়। সবগুলো জানালার কাজ ভাঙা। ওখানে কেউ থাকবে কল্পনা করেনি কিশোর, তাই দুটো মূর্তিকে দেখে অবাক হলো। এক পলকের জন্য বাড়ির দরজার কাছে দেখা গেল ওদের, তারপর উধাও হয়ে গেল। কিশোর নিশ্চিত বাড়ির ভেতর ঢুকে পড়েছে লোকগুলো। যা দেখেছে সেটা বলার আগেই একটা ঝোপ দেখালো হ্যাম। কোনো জিনিস লুকিয়ে রাখা হয়েছে ঝোপের কাছে। একটা বোট, বলে উঠল বুড়ো, গলুয়ের কাছে ভাঙা। বোটের সামনের অর্ধেক ডাঙায় তোলা। দেখেই চিনে ফেলল কিশোর আর মোসা, ওই বোটটাই যেটা ওদের বোটকে গুঁতো মেরেছিল। এখানেই থাকুন প্লিজ, হ্যামকে বলল কিশোর। এই বোটটাই খুঁজছিলে? দাঁড়বাওয়া থামিয়ে দিল বুড়ো। জবাব না দিয়ে লাফিয়ে নেমে পড়ল কিশোর। হাঁটু পানি ভেঙে দ্রুত যেতে লাগলো তীরের দিকে। ওকে অনুসরণ করলো মোসা। আরে তোমরা যাচ্ছ কোথায়? পিছন থেকে ডেকে জিজ্ঞেস করলো হ্যাম। থেমে গেল কিশোর। মনে হলো এত তাড়াহুড়ো না করে সাবধানে এগোনো ভালো। ফিরে তাকিয়ে বুড়োকে জানালো, দুজন লোককে বাড়িটার ভিতরে ঢুকে যেতে দেখেছে। গলুই ভাঙা বোটটা হয়তো ওদেরই। গদগদ করলো বুড়ো। আমি মারুকা নদীর সমস্ত ঝিনুকের উপর বাজি ধরে বলতে পারি ওই বাড়িটাতে বেআইনিভাবে ঢুকেছে ওরা। আমি ওদের সঙ্গে কথা বলতে যাচ্ছি, কিশোর বলল। হ্যাম, আপনি কি ওদের ওই ভাঙা বোটটার উপর একটু নজর রাখবেন? বলছি এজন্য যে লোকগুলো এসে বোট নিয়ে পালাতে চাইলে আমরা না ফেরা পর্যন্ত ওদেরকে আটকে রাখবেন। নিজেকে নিষ্ক্রিয় রেখে এ ধরনের কাজ পছন্দ হলো না হ্যামের, কিন্তু বাধা দেবার আগেই মুসাকে নিয়ে রওনা হয়ে গেল কিশোর। বিল্ডিংয়ের ভিতরে ঢুকেছে লোকগুলো। কারখানা বাড়িটার দিকে এগোতে এগোতে কিশোর বলল, একজনের মাথায় ক্যাপ, মোটর বোট নিয়ে যে আমাদের গুঁতো দিয়েছিল ওর মাথায়ও এরকমই ক্যাপ দেখেছি। আর অন্যজন? মুসা জিজ্ঞেস করলো। ওকেও কি চেনা চেনা মনে হয়েছে? মুসাকে বললেও কিশোরের কাছে লোকটাকে উকিল উইলিয়াম জোন্সের মতো লেগেছে, তবে শিওর না। এক নজর দেখেছি আমি। আমি তাকানোর সঙ্গে সঙ্গে বাড়ির ভিতর চলে গেছে। কারখানা থেকে 20 গজ দূরে এসে হাতুড়ি ঠোকার শব্দ কানে এলো ওদের। বাড়িটার ভেতর থেকে আসছে। ওই যে লোকগুলো ভিতরেই আছে, যা ভেবেছিলাম, কিশোর বলল। সাবধানে সামনের ঝোপ সরিয়ে বাড়িটার দিকে তাকালো। ফিসফিস করে নিজেকে যেন প্রশ্ন করলো, কি করছে ওরা? নিশ্চয়ই মেরামতের কাজ করছে শ্রমিকরা, মুসা অনুমান করল। এ কথার কোনো জবাব দিল না কিশোর। উইলিয়াম জোন্স লোকজন নিয়ে আসতেই পারে কারখানাটার অবস্থা দেখার জন্য, কারণ এটাও মর্গানদের সম্পত্তি। আর ছোটখাটো মেরামত যদি করে তাতেও অবাক হবার কিংবা সন্দেহ করার তেমন কিছু নেই। যতটা সম্ভব নিঃশব্দে বাড়িটার দিকে এগোলো আবার দুজনে। হাতুড়ির শব্দ থেমে গেল। ওদেরকে দেখে থামিয়ে দিয়েছে ভেবে আবার দাঁড়িয়ে গেল কিশোর। কয়েক মিনিট অপেক্ষা করার পরও আর কোনো শব্দ হলো না। না, মনে হচ্ছে দেখেই ফেলেছে আমাদের, অনিশ্চিত শোনালো কিশোরের কণ্ঠ। অন্য কোনো দিক দিয়ে বেরিয়ে চলে গেল কিনা কে জানে। পরিত্যক্ত কারখানাটার কাছে এসে দেখলো ওরা সামনের দরজাটা খোলা। ভেতরে উকি দিল কিশোর। লম্বা একটা করিডর চলে গেছে, একধারে কয়েকটা অফিস, শেষ মাথায় একটা বড় ওয়ার্করুম। কেউ নেই ওখানে। ভেতরে ঢুকে হলওয়ে ধরে এগোলো দুজনে। পায়ের শব্দ কানে এলো। ধুলো ময়লা লেগে নোংরা হয়ে থাকা কাছে জানালার ভিতর দিয়ে দুজন লোককে নদীর দিকে দৌড়ে যেতে দেখলো ওরা। কিশোর, মুসা বলে উঠল, আমরা যে ঢুকেছি নিশ্চয়ই টের পেয়ে গেছে বেটারা। নৌকাটার দিকে যাচ্ছে,
উত্তেজিত কণ্ঠে কিশোর বলল। নদীর পাড়ের লম্বা নলখাগড়ার আড়ালে চলে গেছে লোকগুলো। পিছনের দরজার দিকে ছুটল কিশোর ও মুসা। ওটার কাছাকাছি এসেছে। এ সময় বিস্ফোরণের প্রচণ্ড শব্দ হলো। থরথর করে কেঁপে উঠল কারখানার দেয়াল। ধসে পড়ল আস্তর। কিশোর! চেঁচিয়ে উঠল মুসা। ধসে পড়া ভারী একটা কড়িকাঠ এড়াতে গিয়ে চিত হয়ে পড়ে গেল, কিন্তু পুরোপুরি বাঁচতে পারল না। তক্তার বাড়ি লাগলো কপালে। ঝিমঝিম করে উঠল মাথার ভিতর। কিশোর! দুর্বল কণ্ঠে বলল কিশোর। জবাব এলো না কিশোরের কাছ থেকে। আতঙ্কিত হয়ে মুসা দেখল মস্ত এক জঞ্জালের স্তূপের ওপাশে পুরোপুরি আড়াল হয়ে গেছে ওর বন্ধু। ধসে পড়েছে করিডোরের এক পাশের আস্ত একটা দেয়াল। ভয় পেল মুসা। ওটার নিচে চাপা পড়েনি তো কিশোর? হাতড়ে পাতড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে কিশোর কিশোর বলে চেঁচালো আবার। খসে পড়া আস্তরের ধুলোয় ভরে গেছে ঘরের বাতাস। কাশতে গিয়ে গলায় ঢুকে গেল ধুলো। দম আটকে যাবার জোগাড়, কিন্তু সেদিকে খেয়াল না দিয়ে দুই হাতে তক্তা আর আস্তর সরাতে লাগলো মুসা। এ সময় সেই দুজন লোক লম্বা নলখাগড়ার ভিতর গিয়ে যারা লুকিয়েছিল কারখানার দিকে ফিরে আসতে যাবে, এ সময় ছুটন্ত পায়ের শব্দ কানে এলো ওদের। বিস্ফোরণের শব্দ শুনে ভয় পেয়ে কিশোরদের কি হয়েছে দেখতে এসেছে বুড়ো হ্যাম। লোকগুলোর মাত্র কয়েক ফুট দূর দিয়ে পার হয়ে গেল সে। ক্ষুধা! বিড়বিড় করছে বুড়ো। ছেলেগুলোর যাতে কিছু না হয়। ভেতরে ঢুকে পাগলের মতো মুসাকে জঞ্জাল সরাতে দেখল। হ্যাম! বুড়োকে দেখে চেঁচিয়ে উঠল মুসা। কিশোরকে খুঁজে পাচ্ছি না। মনে হয় এই জঞ্জালের নিচে চাপা পড়েছে। এই ভয়টাই করছিল বুড়ো। কিছুই না বলে মুসার সঙ্গে এসে জঞ্জাল সরাতে শুরু করল। মুসা ও হ্যামের কাছ থেকে কিছুটা দূরে ছোট একটা ঘরের মধ্যে অচেতন হয়ে পড়ে আছে কিশোর। বিস্ফোরণের ধাক্কা ওকে প্রায় উড়িয়ে নিয়ে গিয়ে একটা বড় দেয়াল আলমারির ভিতর ফেলেছিল। দরজাটা গেছে বন্ধ হয়ে, আর ওর উপর ধসে পড়েছে ছাদ। বেরোনোর পথ রুদ্ধ করে দিয়েছে। ধীরে ধীরে জ্ঞান ফিরল ওর। গাঢ় অন্ধকার। কোথায় রয়েছে বুঝতে পারছে না। হাতড়ে হাতড়ে দরজাটা খুঁজে বের করে খোলার চেষ্টা করলো, কিন্তু একটুও নড়াতে পারল না পাল্লাটা। গায়ের জোরে ঠেলতে শুরু করলো তখন। অনেক চেষ্টায় খুব সামান্য ফাঁক হলো পাল্লা। সেই ফাঁকে মুখ এনে চেঁচিয়ে উঠল, মুসা! মুসা! কিশোর, কোথায় তুমি? জবাব এলো চাপা শব্দে, এই যে এখানে, আলমারির মধ্যে। বন্দি দশা থেকে দ্রুত ওকে উদ্ধার করলো মুসা ও হ্যাম। স্বস্তির আনন্দে জড়িয়ে ধরল কিশোরকে উত্তেজিত মুসা। ওহ, যা ভয় পেয়েছিলাম! জিজ্ঞেস করলো, প্রথম যখন ডেকেছিলাম জবাব দাওনি কেন? তোমার ডাক শুনতে পাইনি আমি। বেহুশ হয়ে গিয়েছিল নাকি? কিশোরের আপাদমস্তকে চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করছে হ্যাম, কোথাও জখম হয়েছে কিনা। মনে হয়, তবে কোথাও ব্যথা পায়নি। কিন্তু এই বিস্ফোরণটা কিসের? হঠাৎ সেই লোকগুলোর কথা মনে পড়ল ওর। কারখানার ভিতর থেকে বেরিয়ে দৌড়ে পালিয়েছিল যারা, ওই লোকগুলোর কি হলো? উত্তেজনায় ওদের কথা ভুলেই গিয়েছিল মুসা। মনে পড়ল, নদীর দিকে যেতে দেখেছে ওদের। কাউকে যেতে দেখেছে কিনা হ্যামকে জিজ্ঞেস করলো। না, কারো তো ছায়া দেখিনি আমি, বুড়ো বলল। কারখানা থেকে বেরিয়ে নদীর দিকে ছুটল তিনজনে। নলখাগড়ার ভিতর দিয়ে বেরিয়ে এলো নদীর পাড়ে। গলুই ভাঙা মোটর বোটটা নেই। শয়তানগুলো এসে নিয়ে চলে গেছে, বিড়বিড় করলো হ্যাম। তার মানে ওরাই তোমাদের বোটে গুঁতো দিয়েছিল, তাই না কিশোর? শুধু বোটেই গুঁতো দেয়নি, কিশোর বলল। কারখানার বিস্ফোরণটা ওরাই ঘটিয়েছে। কিন্তু কেন? মুসার প্রশ্ন। কাজ ঝাঁকাল কিশোর। একটা সন্দেহ মাথাচাড়া দিচ্ছে মনে, আর সেটা প্রকাশ করার সময় এখনো আসেনি। পালিয়ে যাওয়া দুজনের একজনকে উইলিয়াম জোনসের মতো লেগেছে ওর কাছে। ওই উকিল লোকটির ভাবসাব খুবই সন্দেহজনক লাগছে। মিসেস কুপারও ওকে বিশ্বাস করেন না। কেন করেন না? কিছু কিছু আন্দাজ করতে পারছে কিশোর, কিন্তু কারখানাটা ধ্বংস করে দিয়ে তার কি লাভ, সেটা এখনো সে বুঝতে পারছে না। বাড়ি ফিরে যেতে চাইল মুসা। ভাঙা বোটলা লোকটি তো চলে গেছে। যাকে ধরতে এখানে এসেছিলাম আমরা, তারা তো পাওয়াই যাবে না, ও পালাই গেছে।
আর এখানে থেকে লাভ কি? হ্যামের নৌকায় করে ফিরে চলল ওরা। গোলুয়ের গুঁতো খাওয়া নীল সাদা বোর্ডটা দেখার জন্য কড়া নজর রাখলো তিনজনে। ডকে পৌঁছে হ্যাম বলল, যে কোনো সময় আবার তোমাদেরকে বোতাম কারখানার কাছে নিয়ে যেতে রাজি আছি আমি, প্রয়োজন হলে শুধু বলো আমাকে। ওকে ধন্যবাদ দিল কিশোর। বাড়ি ফেরার পথে গম্ভীর চিন্তিত হয়ে রইল। রাতে ডিনারের পর চাচাকে সব খুলে বলল। আধ ঘন্টা ধরে বর্ণনা করল মর্গান ক্যাসেলের রহস্যময় ঘটনার কথা। কিন্তু বুঝতে পারছি না, এই জোন্স জায়গাটাকে ধ্বংস করতে চাইছে কেন? যে জায়গাটা দেখাশোনার ভার ওর উপর দিয়ে যাওয়া হয়েছে। রাশেদ পাশা বললেন, ব্যাপারটার মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মনে হয় করিনা টিমন্সের নির্দেশ ছাড়াও আরো কোনো জটিল একটা রহস্য আছে মর্গানের কেসটাকে ঘিরে। কিশোর বলল, আজকের বোমা ফাটানোর কথাটাই ধরো না, ওটা দুর্ঘটনা নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তা ঠিক, মাথা তোলালেন রাশেদ পাশা। কিশোর, কেসটা খুবই বিপজ্জনক, কিন্তু তোকে বলে তো আর লাভ নেই। রহস্যের সমাধান না করে কোনো মতেই সবে জমে উঠেছে, এখন বন্ধ করি কি করে বলো? বন্ধ করতে বলবো না, তবে যাই করিস সাবধানে করিস। করব। এক মুহূর্ত চুপ করে থেকে বিড়বিড় করে নিজেকেই যেন বলল কিশোর, না, বেশ জটিলই কেসটা। আচ্ছা চাচা, তোমার কি মনে হয় হেনরি মর্গান উইলে যে সূত্র রেখে গেছেন সেটার জবাব পাওয়ার আশায় তার সম্পত্তির ভিতরে ঘুরঘুর করছেন তো কেউ? তুই কি বলতে চাস, যে সূত্রের সাহায্যে করিনা নিজেকে নিঃসন্দেহে আইরিন ভার্নন প্রমাণ করতে সমর্থ হবে, কিংবা আইরিন ভার্নন নিজেকে করিনা টিমন্স? হ্যাঁ চাচা, যদি কোনো ভণ্ডলোকের হাতে ওই সূত্র পড়ে যায়, যে কোনো মহিলাকে হাজির করে তাকে দিয়ে সম্পত্তির মালিকানা দাবি করাতে পারে। হ্যাঁ, এত সহজ হবে না রে। করিনা টিমন্সকে অনেকেই চেনে, কিন্তু অনেক বছর তো পার হয়ে গেছে। এতদিনে তার চেহারার হয়তো এতটাই পরিবর্তন হয়ে গেছে, আগে যারা চিনত তারা আর তখন চিনতে পারবে না। তা ঠিক, তোর কথায় যুক্তি আছে, কিন্তু আর কাউকে না পারুক, উইলিয়াম জোনসের সন্দেহ দূর করতেই হবে ওকে, যাতে আদালতে ওর হয়ে কথা বলতে পারে উকিল। স্থির দৃষ্টিতে চাচার দিকে তাকিয়ে রইল কিশোর। উইলিয়াম জোনসের সন্দেহ দূর করা কি খুব কঠিন কাজ? লোকটা যদি অসৎ হয়ে থাকে? চেয়ারে নড়েচড়ে বসলেন রাশেদ পাশা। তার মানে তুই বলতে চাস যে ঘুষ দিয়ে রাজি করাবে জোন্সকে? তিনি বললেন, কিন্তু বাইরে থেকে দেখে লোকটার আচার আচরণ তো খারাপ মনে না হয় না আমার। তা হয় না, কিন্তু একটা কথা তো স্বীকার করবে, মর্গান কেসটা রহস্যজনক। তা ঠিক। আর আমি চাই করিনার কেসটার সমাধান হোক। তোর কাজ হবে শুধু ওকে খুঁজে বের করা। খবরদার অন্য কোনো কিছুতে জড়াবি না। ব্যাপারটা নিয়ে অনেক ভেবেছি আমি, কিশোর বলল। এমনও তো হতে পারে আপনা আপনি উধাও হননি করিনা, কেউ তাকে ধরে বন্দি করে রেখেছে। দুর্গের ভেতর? ভুরু কোচকালেন রাশেদ পাশা। কে জানে, হয়তো হতেও পারে, হাসি মুখে বলল কিশোর। তবে কেসটা সত্যিই আমাকে অবাক করেছে। কোনখান থেকে যে শুরু করব সেটাই বুঝতে পারছি না। আজকের বোমার বিস্ফোরণটা একটা ধাঁধার মধ্যে ফেলে দিয়েছে আমাকে। যেমন, আমি শুনেছি দুর্গের ভিতর বৈজ্ঞানিক গবেষণা চালাতেন হেনরি মর্গান। হয়তো উইলিয়াম জোন্স জানে ওই ভাঙা দেয়ালের চৌহদ্দির মধ্যে কিছু একটা লুকিয়ে রাখা হয়েছে, আর তা যদি হয়ে থাকে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। চাচা, আমাকে সাহায্য করবে? আমি? অবাক হলেন রাশেদ পাশা। কিন্তু আমার সময় কোথায়? একটু ভেবে নিয়ে বললেন, আচ্ছা বেশ, করব। কখন? কাল সকালে। কিন্তু কাল সকালে তো আমার দাদারি শেষ করতে হবে চাচা। তুমি তো জানো মাত্র 3 সপ্তাহ সময় আছে আমার হাতে। শিশির ভেজা ঘাস মারিয়ে বিস্ফোরণের জায়গাটায় চাচাকে নিয়ে গেল কিশোর। কাউকে দেখা গেল না কারখানার আশেপাশে। তীক্ষ্ণ কর্কশ চিৎকার দিয়ে আচমকা নলখাগড়ার বন থেকে উড়ে গেল একটা বুনো হাঁস। জায়গাটা তো একেবারেই ধ্বংস করে দিয়েছে। সাবধানে কারখানার ভিতরে পা রাখলেন রাশেদ পাশা। এখানে একটা দেয়াল ছিল, হাত তুলে দেখালো কিশোর। বোমাটা যখন ফাটে আমি আর মুসা এখানে দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছে ডিনামাইট ফাটিয়েছে, রাশেদ পাশা বললেন। তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশে তাকাচ্ছেন। কোনো সূত্র পাওয়া যায় কিনা দেখা দরকার।
পরের আধ ঘন্টা ধ্বংসস্তূপের মধ্যে তিনি খুঁজে বেড়াতে লাগলেন কিশোরকে নিয়ে। করিডোরে কোনো কিছুই পাওয়া গেল না। চাচাকে নিয়ে শেষ মাথার বড় ওয়ার্করুমটাই খুঁজবে বলে ঠিক করলো কিশোর। ভিতর দিয়ে ঢোকার পথ নেই, দেয়াল ধসে পড়ে দরজাটা আটকে দিয়েছে। বাইরে গিয়ে ঘুরে এসে জানালা দিয়ে ঢোকার চেষ্টা করা যেতে পারে। ভাঙা জানালা পাওয়া গেল, সেটা দিয়ে ঢুকলো দুজনে। ভুতুড়ে লাগছে। মরচে পড়া যন্ত্রপাতি আর ধুলোর স্তরের দিকে তাকিয়ে বলল কিশোর, এখন দেখলে ভাবাই যায় না যে এই জায়গাতেই জমজমাট সমৃদ্ধ একটা কারখানা ছিল। কিন্তু এই কারখানার প্রতি মর্গানদের খুব একটা মায়া ছিল বলে মনে হয় না, রাশেদ পাশা বললেন। ইস্পাতের একটা করাত দেখিয়ে জিজ্ঞেস করলো কিশোর, এটা দিয়ে কি করতো? নিশ্চয়ই কাটার কাজে ব্যবহার করতো, রাশেদ পাশা বললেন। করাতটার পাশে দাঁড়ালেন। ঝিনুকের খোসা কাটতো এটা দিয়ে। আরো নানা রকম মেশিন রয়েছে। কোনোটা দিয়ে ঝিনুকের খোসাকে গোল করে বোতামের রূপ দেয়া হতো, কোনোটা ঘষে মসৃণ করা হতো, আবার কোনোটা দিয়ে সুতো ঢোকানোর ফুটো করা হতো বোতামে। রকি বিচের এত কাছে এরকম একটা বোতাম কারখানা পড়ে আছে, অবাক হয়ে বলল কিশোর। আর আমি কিছুই জানতাম না আগে। ঘুরে দাঁড়ালেন রাশেদ পাশা। আর কিছু দেখার নেই কিশোর। কোন কারণে এখানে বিস্ফোরণ ঘটিয়েছে লোকগুলো এইসব যন্ত্রপাতি দেখে বোঝা যাবে না। চল যাই, কেউ দেখে ফেললে আবার অনধিকার প্রবেশের জন্য অভিযোগ আনবে, তখন বিপদে পড়ে যাব। প্রচন্ড হতাশ হয়ে আবার জানালা দিয়ে বেরোতে যাবে কিশোর। এই সময় চোখে পড়লো ওটা। প্রায় চেঁচিয়ে উঠল, চাচা দেখো! বন্ধ দরজার কাছে ভাঙা ইটের স্তূপের কাছে কয়েকটা তাজা পায়ের ছাপ চোখে পড়েছে ওর। এক টুকরো ছেঁড়া কাগজ পড়ে আছে। টুকরোটা তুলে নিল। তাতে লেখা অক্ষরগুলো পড়ে মনে হলো একটা মেসেজ হতে পারে এটা। আরো মনে হলো এগুলো পুরুষ মানুষের হাতের লেখা। জোরে জোরে পড়ল, ডিয়ার সি স্যাম, গ্রেট উইচ আই, ইন আ ওয়াল, ফেমাস, ওয়ার্দি। কাগজটা চাচার দিকে বাড়িয়ে দিল কিশোর। ইন্টারেস্টিং। ভুরুকুচকে কাগজটার দিকে তাকিয়ে বললেন রাশেদ পাশা। কিন্তু কি বলতে চেয়েছে কিছুতে বোঝা যাচ্ছে না। পায়ের ছাপগুলো তো মনে হচ্ছে এটার চেয়ে ভালো সূত্র। ঝুঁকে ভালো মতো দেখে বললেন, তাজা ছাপ, তাতে কোনো সন্দেহ নেই। বোমা ফাটানোর ঠিক আগে এখানে ছিল লোকগুলো। তার মানে সত্যি ওরা কিছু খোঁজাখুঁজি করছিল। কিশোর বলল, এমন কিছু লোকনো ছিল যেটা বোমা ফাটিয়ে বের করতে চেয়েছিল। সেটা নিশ্চয়ই করিনাকে নয়, রাশেদ পাশা বললেন। না। জোরে নিঃশ্বাস ফেলল কিশোর। কাগজের টুকরোটার দিকে তাকালো আবার। তবে এটা যে মূল্যবান একটা সূত্র তাতে কোনো সন্দেহ নেই। ধীরে ধীরে বলল, এই যেমন ক্রেট, আসলে লেখা ছিল সিক্রেট। ছিঁড়ে যাওয়ায় প্রথম দুটো অক্ষর এস এবং ই বাদ পড়েছে। আরও দেখার ইচ্ছে ছিল কিশোরের। টুকরোটা পকেটে রেখে অনিচ্ছা সত্ত্বেও চাচার সঙ্গে বাইরে বেরিয়ে এলো। জরুরি কাজ ফেলে এসেছেন রাশেদ পাশা, আর দেরি করতে পারলেন না। বাড়ি ফিরে টুকরোটা নিয়ে বসলো কিশোর। শব্দগুলো আসলে কি ছিল বোঝার চেষ্টা করলো। ভাবছে, এই মেসেজটা কে লিখেছে? কাগজটা পুরনো, লেখাও মলিন হয়ে এসেছে। মেসেজটা হেনরি মর্গান লিখে থাকলে অবাক হব না, মেরি চাচিকে বলল কিশোর, যদিও প্রমাণ করা যাচ্ছে না। প্রমাণ করার একটা উপায় আমি তোকে বাতলাতে পারি, হেসে বললেন চাচি। কি উপায়? নিশ্চয়ই রকি বিচ হিস্টোরিক্যাল সোসাইটির মেম্বার ছিলেন হেনরি মর্গান। তার মতো একজন অভিজাত লোক সোসাইটির মেম্বার হননি এ হতে পারে না। আর যদি হয়ে থাকেন, নিশ্চয়ই তার হাতের লেখার নমুনা সংরক্ষণ করে রেখেছে সোসাইটি। চাচি, তুমি একটা জিনিয়াস। লাফিয়ে উঠে চাচিকে জড়িয়ে ধরল কিশোর। তারপর ছুটে বেরোলো ঘর থেকে। ভাগ্য ভালো ওর, মিউজিয়ামকে দান করে দেয়া অনেক মূল্যবান বই আর আসবাবপত্রে লাগানো কাগজে হেনরি মর্গানের হাতের লেখার নমুনা রয়েছে। ছেঁড়া কাগজের টুকরোর লেখার সঙ্গে সেগুলো মিলিয়ে দেখে নিশ্চিত হলো এটা মর্গানের লেখা। ছেঁড়া বাকি অংশটা পেলে সুবিধা হতো, ভাবলো। অনেক প্রশ্ন ভিড় করে এলো মাথায়। কাগজটা ওখানে এলো কি করে? দেয়ালের কোনো ফোকর অথবা ঘুপচিতে লুকোনো ছিল না তো, যে বিস্ফোরণের সময় পড়ে গেছে?
নাকি ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে যাওয়ার সময় লোকগুলোই ফেলে গেছে? বাকি অংশটা হয়তো উইলিয়াম জোনসের কাছে রয়েছে, আর তা যদি হয়ে থাকে তাহলে ওটা হাতে পাওয়ার আশা ছাড়তে হবে ওকে। এ ব্যাপারে আবার চাচা সাহায্য নিল কিশোর। মর্গানের কেসের ব্যাপারে চাচাকে জোনসের সঙ্গে আলাপ করতে অনুরোধ করলো। আবার হতাশ হতে হলো ওকে। ব্যবসার খাতিরে বহু লোকের সঙ্গেই পরিচয় আছে রাশাদ পাশার, আলাপ করতে অসুবিধা হয় না। একটু পরে কিশোরকে জানালেন তিনি। না, কোনো লাভ হলো না। গোপন কোনো তথ্য ফাঁস করতে রাজি হলো না জোনস। কিছুই বলেনি? জিজ্ঞেস করলো কিশোর। বলার মতো তেমন কিছু না। হেনরি মর্গানের দুর্গ আর কারখানার প্রসঙ্গ তুলতে এমনভাবে মুখ বন্ধ করে ফেলল লোকটা যেন বুড়ো হ্যামের ঝিনুক। কিছুতেই আর খোলা গেল না। করিনের কথা জিজ্ঞেস করেছিলে? করেছি। জোন্স বলল এখনো নাকি মরিয়া হয়ে মহিলাকে খুঁজছে সে। হুম। বসে বসে ভাবতে লাগলো কিশোর। মর্গান ক্যাসেলের রহস্য যে অন্ধকারে ছিল সেখানেই রয়ে গেছে। আবার দুর্গে যেতে ইচ্ছে করলো ওর, কিন্তু একা যেতে কঠোরভাবে নিষেধ করলেন ওকে রাশাদ পাশা। নিয়ে যাবার মতো সময় তার নিজেরও নেই। মুসা আর রবিনও ব্যস্ত, ওরাও যেতে পারবে না। এক কাজ করা যেতে পারে। ভাবতে ভাবতে হঠাৎ উজ্জ্বল হলো কিশোরের মুখ। আকাশ থেকে তো দেখতে পারে দুর্গটাকে। রকি বিচ ফ্লাইং ক্লাবে ফোন করলো, ওখানকার সদস্য কিশোর। ইনস্ট্রাক্টরকে ফোন করে একটা প্লেন রেডি রাখতে বলল। রওনা হলো ক্লাবের উদ্দেশ্যে। তারপর কিশোর হেসে জিজ্ঞেস করলেন তরুণ ইনস্ট্রাক্টর, কেমন আছো? অনেকদিন পরে এলো তো। নতুন কোনো কেস নিয়ে ব্যস্ত নাকি? হ্যাঁ, জবাব দিল কিশোর। কোন প্লেনটা? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ আছে। হাত তুলে হ্যাঙ্গারের সামনে রাখা একটা প্লেন দেখালেন ইনস্ট্রাক্টর। একটা সেকেন্ড সময় নষ্ট না করে প্লেনে চড়ল কিশোর। ড্রাইভিং সিটে বসলো। পাশে বসলেন ইনস্ট্রাক্টর। ইঞ্জিন স্টার্ট দিল কিশোর। দক্ষ হাতে চালিয়ে নিয়ে চলল প্লেনটাকে। রানওয়ের মাথায় এসে আকাশে উড়ল প্লেন। যথেষ্ট উপরে ওঠার পর নাক ঘুরিয়ে মর্গান ক্যাসেলের দিকে চলল। দুর্গের উপরে এসে যত সম্ভব নিচে নেমে বারবার চক্কর দিয়ে দেখতে লাগলো কোথায় কি আছে। এটা ভালো মতো দেখে নিয়ে ফিরতে যাবে। এই সময় ধোঁয়া চোখে পড়ল ওর। কৌতূহলী হয়ে আবার ফিরে এলো দুর্গের উপর। প্রচুর ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু ঘন গাছপালার কারণে ধোঁয়ার কারণটা কি বুঝতে পারল না। এস্টেটে ঢুকেছে কেউ, আনমনে বিড়বিড় করলো। শঙ্কিত হলো আগুন না আবার পুড়িয়ে বেশি ক্ষতি করে ফেলে। নিজের ভাবনায় মগ্ন থাকায় প্লেন যে বেশি নিচে নেমে যাচ্ছে খেয়ালই ছিল না। ইনস্ট্রাক্টর সতর্ক করলেন। তাড়াতাড়ি প্লেনের নাক উঁচু করে গাছে ধাক্কা লাগা থেকে বাঁচল কিশোর। উঠে এলো নিরাপদ উচ্চতায়। ফিরে চলল ক্লাবের দিকে। কোনো রকম অঘটন না ঘটিয়ে নিখুঁতভাবে ল্যান্ড করল। বাড়ি ফিরে কাগজে মর্গান ক্যাসেলের একটা নকশা আঁকল কিশোর, আকাশ থেকে যেভাবে দেখেছে। পরদিন সকালে মুসা ও রবিনকে ডেকে আনলো। নকশাটা দেখালো ওদের। মর্গান ক্যাসেলে যেতে চাইল। মুসা আর রবিনের আপত্তি নেই। সাথে পিকনিক লাঞ্চ নিয়ে বেরিয়ে পড়লো তিনজনে। ইয়ার্ডের একটা গাড়ি নিয়ে রওনা হলো ওরা। যাওয়ার পথে নতুন নতুন যা ঘটেছে সব দুই বন্ধুকে জানালো কিশোর। আজ আর দুর্গের সবকিছু না দেখে ফিরছি না বলল। মেইন রোড থেকে কাঁচা রাস্তায় নেমে ঝাঁকি খেতে শুরু করলো গাড়ি। ভালো মতো দেখতে পারলে কোনো না কোনো সূত্র তো পাবই, আমি শিওর। সামনে ফুটে উঠল আইভি লতায় ছাওয়া দেয়ালটা। বড় বড় গাছের ডালপাতা দুই পাশ থেকে সরে এসে রাস্তার উপর ছাদ তৈরি করেছে। সুড়ঙ্গের মতো লাগছে নিচেটা। তার মধ্যে গাড়ি পার্ক করলো কিশোর। গাড়ি থেকে নামলো তিনজনে। মরচে পড়া লোহার গেটটার দিকে এগোলো। কাছে এসে থমকে দাঁড়ালো। হতাশ হয়ে তাকিয়ে আছে গেটের দিকে। নতুন একটা সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে, তাতে লেখা প্রবেশ নিষেধ। বিনা অনুমতিতে ঢুকলে অপরাধের জন্য শাস্তি পেতে হবে। তবে সহজে হাল ছাড়ার পাত্র নয় কিশোর। ও জানি মিসেস কুপার আর টিনাকে সাহায্য করতে পারলে উইলিয়াম জোনসের হুমকিতে ভয় পেলে চলবে না। ঝুঁকি নিয়ে হলেও করিনা টিমন্সকে খুঁজে বের করার চেষ্টা চালাতে হবে। ওটা লেখা কোনো সতর্কবাণী দুর্গে ঢোকা থেকে বিরত রাখতে পারবে না ওকে। করিনাকে খুঁজে বের করা আমাদের জন্য অতি জরুরি, দুই সহকারীকে বলল।
সম্পত্তিটা রক্ষা করতে পারলে টিনা আর ওর মায়ের উপকার হবে। তা তো বুঝলাম, রবিন বলল, কিন্তু বেআইনিভাবে ঢুকে ধরা পড়লে তো জেলে যেতে হবে। বেআইনিভাবে ঢুকবো না, জবাব দিল কিশোর। এক হিসেবে তো পুলিশের কাছ থেকে অনুমতি নেয়াই আছে আমাদের। লেফটেন্যান্ট ক্যাথি ব্রুফেন আমাকে এই কেসটা নিতে উৎসাহিত করেছেন। তাহলে তো আর কোনো কথাই নেই, মুসা বলল। মরচে পড়া গেটটার কাছে এসে শিকের ফাঁক দিয়ে উকি দিল ও ভিতরে। আগের মতোই নির্জন আছে। কিশোর আর রবিন ও পাশে এসে দাঁড়ালো। হঠাৎ কুকুরের ডাক শুনে চমকে গেল ওরা। ভিতর থেকে ডাকছে, রবিন বলল। হ্যাঁ, কিশোর বলল, এদিকেই আসছে। নিশ্চয়ই গেটের কাছে আমাদের গাড়ি থামার শব্দ শুনেছে। তাহলে আর কি, ভিতরে ঢুকতে পারছি না আমরা। স্বস্তির আভাস মুসার কণ্ঠে। ভুতুরে বাড়িটাকে ঢুকতে হবে না বলেই বোধ হয়, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে আমাদের। আমি উঠব, বলল কিশোর। আমি আগে ঢুকবো, রবিন বলল। আমাকে যদি কুকুরগুলো কিছু না করে তাহলে তোমরা এসো। চোখে শঙ্কা নিয়ে রবিনকে ভাঙা দেয়ালটার উপর চড়তে দেখলো কিশোর ও মুসা। উপরে উঠে দ্বিধা করছে রবিন। থাক রবিন, যাওয়ার দরকার নেই। মুসার কণ্ঠে ভয়, প্লিজ যেও না। রবিনের মনোযোগ কুকুরগুলোর দিকে। বিড়বিড় করে ওগুলোর সঙ্গে কথা বলছে। তারপর ঝুঁকি নিয়ে আস্তে করে পা নামালো অন্য পাশে। একটা কুকুর ছুটে এলো ওর দিকে। দুরু দুরু করছে রবিনের বুক, কিন্তু চেহারায় ভয়টা প্রকাশ পেতে দিল না ও। পা তুলল না, বরং আরো খানিকটা নামিয়ে বলল, কি নামবো? কিছু করবি না তো? গর্জন থামিয়ে দিল কুকুরগুলো। চোখে শত্রুতা নেই আর, আগ্রহের দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। স্বস্তিবোধ করল রবিন। দেয়ালের অন্য পাশে নেমে বন্ধুদেরকে ডাকলো, কিশোর তোমরা এসো। দেয়ালের উপর চড়ে কিশোর দেখল, আদর করে কুকুরগুলোর মাথায় হাত বুলাচ্ছে রবিন। কুকুরগুলো কিছু করছে না ওকে। লাফিয়ে নামলো কিশোর। ওকেও কিছু করলো না কুকুরগুলো। কিন্তু অবাক কাণ্ড, মুসাকে দেয়ালের মাথায় উঠতে দেখেই আবার ঘেউ ঘেউ শুরু করলো। ওগুলো চিৎকারে কান্দিও না, কিশোর বলল। কিন্তু যা কাণ্ড শুরু করেছে, আমি নামলেই তোমাকে টুকরো টুকরো করে ফেলবে। অবাক লাগছে মুসার। জন্তু জানোয়াররা তোকে পছন্দ করে, কিন্তু এই কুকুরগুলো যে কেন ওদেরকে দেখে রেগে গেছে ও বুঝতে পারছে না। আসলে তুমি ওদেরকে দেখে ভয় পেয়েছো, এটা ওরা বুঝে গেছে, কিশোর বলল। নামার চেষ্টা করলো মুসা, কিন্তু পা নামাতেই চেঁচিয়ে উঠে ছুটে আসে কুকুরগুলো। দেয়ালে ভর দিয়ে লাফিয়ে উঠে ওর পা কামড়ে দিতে চাইল। তাড়াতাড়ি পা তুলে নিল মুসা। বার দুই চেষ্টা করার পর হাল ছেড়ে দিয়ে প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, না, আমাকে পছন্দ করছে না শয়তান কুত্তাগুলো। কেন ওরাই জানে। তোমরা যাও, আমি গাড়িতে থাকি। ঠিক আছে থাকো, কিশোর বলল। তবে লাঞ্চের জন্য না খাবারগুলো আবার একা খেয়ে ফেলো না। রবিনকে নিয়ে এগোলো। কয়েক কদম ওদের পিছন পিছন এসে বোধহয় আগ্রহ হারালো কুকুরগুলো, থেমে গেল। গাছপালার ভিতর দিয়ে একটা ইট বেছানো রাস্তায় এসে পড়লো কিশোর ও রবিন। ইটের ফাঁকে ফাঁকে ঘাস বেরিয়ে প্রায় ঢেকে দিয়েছে রাস্তাটাকে। কতকাল যত্ন নেওয়া হয় না কে জানে। কিছু দূর এসে দুদিকে ভাগ হয়ে চলে গেছে রাস্তাটা। একটা দিক দেখিয়ে কিশোর বলল, এটাই নিশ্চয় দুর্গের রাস্তা। মনে হয়, মাথা ঠেকালো রবিন, কিন্তু সাইনবোর্ডে তো লেখা রয়েছে টু দ্য ফেয়ারি গ্যালারি। চলোই না গিয়ে দেখি কোথায় গেছে, কিশোর বলল। রাস্তার পাশে বেদিতে দাঁড় করিয়ে রাখা একটা পাথরের মূর্তি পেরোলো ওরা। এখানেও অযত্ন আর অবহেলার ছাপ। শ্যাওলায় ঢেকে রয়েছে মূর্তিটা। হাঁটতে হাঁটতে এক জায়গায় দাঁড়িয়ে পাশের গোলাপ বাগানটা দেখলো ওরা। সেই একই চিত্র, বড় বড় ঘাস আর আগাছা, সাফ করা হয়নি বহুকাল। ওদের সামনে মাথা তুলে দাঁড়ানো একটা শৈল্পিক কাঠামো। পাথরের তৈরি পেঁচানো থামের উপর যেন আলতো করে ফেলে রাখা হয়েছে একটা ছাদ। তাতে বেড়ে উঠেছে আঙুরলতা। এখানেও অযত্ন আর অবহেলার ছাপ প্রকট। ছাদের এক পাশ থেকে ঝুলছে মরচে পড়া একটা সাইনবোর্ড। তাতে লেখা